মেয়েকে দেখছিস? আজরায়েল তো উঠে দাঁড়িয়ে গেছে। এবার তো আর কারোর রক্ষা নেই। নিজেদের জীবন বাঁচাতে চাস তো তাড়াতাড়ি মার ওকে, না হয় সে আমাদের রূহ পার্সেল করে পাঠিয়ে দেবে ওপরে। প্রান্তর কথা মতন ওর লোকেরা আকাশকে মারার জন্য আবার এগিয়ে যায়। তখনই পুরো কলেজ কাঁপতে শুরু করে। সবাই তো হা হয়ে তাকিয়ে আছে কি হচ্ছে এটা দেখে। তখনই প্রান্ত দেখতে পায় যে কলেজের গেট দিয়ে কয়েক হাজার হায়না প্রবেশ করে। পুরো শহর ভেঙে ছেলেপেলে একত্র হয়ে গেছে। এবার কই যাবি কমিনার বাচ্চা প্রান্ত? বাপকে মারার আগে তোর জেনে আসা উচিত ছিল যে তুই যেই বাপকে মারতে এসেছিস সেই বাপ ই তোকে দুনিয়ার মুখ দেখিয়েছে। আজ তোকে মেরে এই বাংলার মাটিতে এমন করে তোর সমাধিটা করব যাতে করে মানুষ তো দূরের কথা, ইবলিশ শয়তানও তোর কবরের সামনে আসতে ভয় পাবে। ইবলিশ শয়তানও চিন্তায় পড়ে যাবে যে এই মানুষটাকে জমের দুয়ারে কে পাঠিয়েছে এইরকম বিভৎসভাবে মেরে। আকাশের কথা শুনে যেন প্রান্তর গলা শুকিয়ে গেছে। এই তোরা কয়েকজন মিলে জাফরকে হসপিটালে নিয়ে যা আর আমার হাতে একটা হকি দে। একজন এসে আকাশের হাতে হকি স্টিক দিয়ে যায়। আকাশ এলোপাতাড়ি সব কয়েকটাকে মারতে শুরু করে। মারতে মারতে সব কয়েকটা মাটিতে শুইয়ে দিয়েছে আকাশ। আকাশ যেন আজ সত্যি হায়না হয়ে গেছে। সে যেন আবার হায়নার রূপটা নিজের চেহারায় নিয়ে নিয়েছে। আকাশের ভয়ঙ্কর চেহারাটা দেখে প্রান্ত থরথর করে কাঁপতে শুরু করে। আকাশ, প্লিজ আমায় মাফ করে দে। আমি আমি আর কোনোদিন এমন ধরে কাজ করব না। তোর কোনো মাফ নেই। আমার ক্ষতি করতে চাইলে হয়তো মাফ করে দিতাম, কিন্তু তুই মা বোনের সমতুল্য দুইটা মানুষের প্রাণ নিতে চেয়েছিস। তোর কৃতকর্মের কারণে হয়তো উপরওয়াল্লাও তোকে মাফ করবে না, আর আমি কি মাফ করব? ভাই, তোদের পায়ে পড়ি, প্লিজ আমি মাফ করে দে। আমি আমি আর আর জীবনে এমন ধরনের কাজ আমি করবো না। তোর কোনো মাফ নেই। আর বাকি রইল কোনোদিন তুই এমন ধারা কাজ করবি না সেই কথা। তুই জীবিত থাকলে তো তেমন ধারা কাজ করার সুযোগ পাবি। এটা বলে হকি স্টিক দিয়ে প্রান্তর মাথার মধ্যে সজোরে এক বাড়ি মারলাম। প্রান্ত মাগো বলে চিৎকার দিয়ে সেখানেই দম ছেড়ে দিল। আমার কর্মকাণ্ড দেখে পুরো কলেজ হা করে তাকিয়ে আছে আমার দিকে। প্রান্তর খেলা শেষ, এবার মায়ার পালা। মায়া মরার জন্য রেডি হক। হকি স্টিক দিয়ে মায়াকে মারতে যাব, তখনই মায়ার বাবা আমার পায়ে পড়ে যায়। আকাশ ভাই, আপনার দুইটা পায়ে পড়ি, আপনি প্লিজ আমার মেয়েটাকে ছেড়ে দিন। আমার মেয়েটা আপনার সম্পর্কে না জেনে এমন ধারণা আচরণ করে ফেলেছে আপনার সাথে। আলিফ সাহেব, আপনার মেয়েটা যে আমার মন নিয়ে খেলেছে, আমায় মেরে ফেলতো তাহলে হয়তো কিছু বলার ক্ষমতা থাকতো না আমার, কিন্তু সে তো আমার মনটাকে নিয়ে বিশ্রীভাবে খেলা করেছে। তাকে কি মাফ করব আমি? ভাই, আপনার কাছে আমার মেয়ের জীবন ভিক্ষা চাই। তাকে কি করে মাফ করব আমি? আচ্ছা যান, মাফ করে দিলাম। মাফটা শুধু এজন্যই করলাম যে কোনো এক পিতা তার সন্তানের যান বাঁচানোর জন্য কারোর পায়ে পড়েছে। আর তাছাড়া তাকে আমি মন থেকে ভালোবেসেছি। তাকে মারতেও হয়তো আমার অনেক কষ্ট হতো, তাই মাফ করে দিলাম। তখনই মায়া এসে আকাশের পায়ে পড়ে যায়। আকাশ, প্লিজ আমায় মাফ করে দাও। আমি তোমার ভালোবাসা সত্যিই বুঝতে পারিনি। তোমার ভালোবাসা নিয়ে আমি পুতুল খেলা খেলেছি। প্লিজ তুমি আমায় মাফ করে দাও। মায়া, পা ছাড়ো। তোমায় আমি মাফ করে দিয়েছি, কিন্তু আজ একটা কথা বলে দেই, কখনো কারোর মন নিয়ে এভাবে খেলিও না। বিশ্বাস করো, খুব কষ্ট হয়। আমার মতন পাষাণের যদি এত কষ্ট হয়, তাহলে অন্যান্য মানুষের কেমন কষ্ট হবে ভাবো একবার। সো প্লিজ, কারোর মন নিয়ে খেলা করিও না। আকাশ, আমি তোমার পায়ে ধরে মাফ চাই। প্লিজ তুমি আমায় শেষবারের মতন একটা সুযোগ দাও। আমি তোমায় ভালোবাসা দিয়ে সমস্ত কিছু ভুলিয়ে দিব। তার দরকার নেই। ভালোবাসায় জড়িয়ে যে কত বড় ভুল করেছি আমি, তা এখন প্রমাণ পাচ্ছি। আর আজ থেকে তুমি তোমার মতন থাকো, আর আমি আমার মতন থাকবো। আজকের পর তোমার সাথে আমার আর কোনো কিছুই থাকবে না। আকাশ, তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও, কিন্তু প্লিজ আমায় ছেড়ে যেও না। আমি সত্যি এখন তোমার ভালোবাসা বুঝতে পারছি। একটা মানুষ এতটা পাওয়ারফুল হওয়া সত্ত্বেও ক্ষমতা দেখায়নি, আর আমি সামান্য একটা নেতার মেয়ে হয়ে কত কী না করে ফেলেছি। পাওয়ারের অপব্যবহার করেছি, দেমাগ দেখিয়েছি, গরিমা করেছি, যা আমার কখনোই উচিত হয়নি। প্লিজ শেষ একটা সুযোগ দাও। সরি, তোমার মতন মেয়ের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। এটা বলে মায়ের কাছ থেকে নিজের পা ছাড়িয়ে নিলাম। ফি আমানিল্লাহ। তোমার সাথে আমার সফর শেষ। তারপর সেখান থেকে সোজা চলে আসলাম। মায়া অনেকবার আমায় ডেকেছে পিছন থেকে,
কিন্তু আমি কোনো পাত্তা দেইনি। খুব কান্নাও করেছিল মেয়েটা, কিন্তু কী লাভ এখন কান্না করে? যখন সময় ছিল তখন ছলনা করেছে আমার সাথে, আর এখন যখন আমার দিন এসেছে তখন এসে হামাগুড়ি খাচ্ছে আমার পায়ে পড়ে। এতটা কষ্ট হচ্ছিল বুকের ভিতরে, যা বলে বোঝাতে পারবো না। যতই হোক, ভালো তো বেসেছি তাকে আমি। সবাইকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। তবে মনে মনে একটা প্রতিজ্ঞা করে ফেলেছি আমি, যে আজকের থেকে আমি আবার আগের মতন হয়ে যাব। দুনিয়ায় যখন পাওয়ারের খেলা চলে, তাহলে পাওয়ার দিয়েই সব কিছু করবো আমি। আজকের পর দেখি কে আমায় আটকায়। আসলেই গুরুজনদের কথা ঠিক, জঙ্গলে রাজত্ব করতে হলে অবশ্যই তোমার গর্জন অতিমাত্রায় ভয়ঙ্কর হতে হবে, না হয়তো বা ছোট ছোট প্রাণীগুলাও তোমায় ভেঙচি কেটে চলে যাবে। বাসায় গিয়ে দেখি দুজন মানুষ আমার অপেক্ষায় বসে আছে। ভাইয়া তুমি এসো। হ্যাঁ ত্রিধা, আমি এসেছি। এতদিন যাকে প্রান্তর বোন নামে চিনতাম তার নাম হচ্ছে ত্রিধা। তোমার আম্মু কই? বাসায় তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা। তারপর বাসার ভিতরে প্রবেশ করলাম। ত্রিধার আম্মু আমায় দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। বাবা, আমায় ক্ষমা করে দে রে। বিশ্বাস কর প্রান্ত, আমাদের ভয় দেখিয়েছিল যে তার কথা না শুনলে সে আমাদের মেয়ের ক্ষতি করে দেবে। বাবা বিশ্বাস কর, আমার মেয়েটা বাদে দুনিয়াতে আমার আর কেউ নেই, তাই তার কথায় রাজি হয়েছি আমি। না হয় সে আমার মেয়েটার বড় কোনো ধরনের ক্ষতি করে দিত। হয়েছে সেসব কথা, কিন্তু তোমরা সেটা আমায় আগে বললেই পারতে। আর আমি আকাশ মাহমুদ থাকতে তোমাদের কেউ ক্ষতি করবে কলিজাটা সোজা বের করে ফেলবো। আমি তোকে অনেক আগেই বলতে চেয়েছিলাম বাবা, কারণ আমি প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম যে তুই লক্ষ্মী একটা ছেলে। কিন্তু কি করব বল, আমার মেয়েটাই যে আমার সব। ও ছাড়া যে আমার আর কেউ নাই দুনিয়াতে। কে বলেছে কেউ নাই তোমাদের? আমি তো আছি। আমার তো মা বাবা কেউ নেই। বিশ্বাস করো, যেদিন আমি এই বাড়িতে আসি সেদিন থেকেই তোমায় মায়ের মতন দেখি। খুব ইচ্ছে করতো তোমায় মা বলে ডাকতে, কিন্তু প্রান্ত যদি কিছু মনে করে তাই আর ডাকিনি। কিন্তু এখন থেকে তোমায় আমি মা বলেই ডাকবো। আর তোমরা এখন থেকে আমার পরিবার। আজ থেকে তোমার 2 সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। সত্যি তুই আমার মা বলে ডাকবি? হ্যাঁ মা, 3 সত্যি। তোমায় আমি মা বলেই ডাকবো। সেই রাতের মধ্যেই আমার সমস্ত কারোবার এই শহরে নিয়ে আসলাম। আজ থেকে আমি এই শহরে বসেই সমস্ত কারোবার চালাবো। মা, তোমরা কাপড় চোপড় গুছিয়ে নাও। কেন রে বাবা? কারণ কাল আমরা নতুন বাড়িতে উঠব। শহরের নামকরা বাড়িটা কিনেছি আমি। এতদিন আমি যেমন তেমনভাবে রাত কাটিয়ে দিতে পারতাম, কিন্তু এখন আমার একটা পরিবার হয়েছে, তাদের নিয়েও চিন্তা করতে হবে আমার। পরের দিন সেই বাড়িতে উঠে গেলাম। ত্রিধাকেও ওর কলেজ থেকে ট্রান্সফার করিয়ে শহরের নামকরা কলেজে অ্যাডমিশন করিয়ে দিলাম। একদিনের মধ্যেই পুরো শহরে আগুনে নামের ঢল শুরু হয়ে গেল। সবার মুখে মুখে একটাই কথা, যে আগুন এখন এই শহরে থাকে। আম্মুকেও সবটা জানিয়ে দিলাম যে আমি কে। বাবা, আমার না খুব ভয় করে, তোর যদি কোনো ক্ষতি করে দেয় কেউ। মা, এতদিন বাঁচার মতন উৎস ছিল না আমার কাছে, কিন্তু এখন একটা পরিবার আছে আমার, সো আমার ক্ষতি কেউ করতে পারবে না। আর বিশেষ করে ত্রিধাও আমার বোন, ওর সমস্ত সেফটি আমি দিয়ে দিব। বাড়িতে অনেক কয়টা পাহারাদার নিযুক্ত করলাম। ত্রিধার সাথেও কয়েকটা বডিগার্ড নিযুক্ত করে দিলাম। আজ 3 দিন পর কলেজ যাব। গত 3 দিন সমস্ত কিছু গোছাতে গোছাতে লেগে গেছে। কলেজে যেতেই প্রিন্সিপাল আমায় তার রুমে ডাক দিল। আকাশ, আমার একটা উপযুক্ত মেয়ে আছে, আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও। স্যার, এখন আমি বিয়ে টিয়ের ব্যাপারে ভাবছি না। আর তাছাড়া এখন আমার মা বোন রয়েছে, তাদেরও একটা মতামত আছে। আপনি তাদের সাথে গিয়ে কথা বলুন। যদি তারা রাজি হয় তাহলে নিজের মনকে শক্ত করে আমি আপনার মেয়েকে বিয়ে করে নিব। ওকে, আমি তোমার মায়ের সাথেই কথা বলবো। প্রিন্সিপালের সাথে কথা বলে ক্লাসে চলে আসলাম। পুরো কলেজ একদম ঝুঁকে গেছে আমার দিকে। সবার কাছে এক নামে পরিচিত হয়ে গেছি, আগুন। সিনিয়র নাই, জুনিয়র নাই, সবাই প্রেমের প্রপোজাল দিচ্ছে, কিন্তু আমি কাউকেই সাড়া দিলাম না। কারণ একজনকে সাড়া দিয়ে জীবনটাকে নরকে ঠেলে দিতে ধরেছিলাম। স্যার ক্লাস করাচ্ছে, ক্লাসে মন দিলাম। মায়া আজ অন্য টেবিলে বসেছে। আজ আমার পাশে বসেছে ক্লাসের সবচাইতে সুন্দরী মেয়ে আনিকা। মায়া বারবার আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে।
আমায় কষ্ট দেওয়ার ফল মায়া তুমি পেয়ে যাবে। ক্লাস শেষ করে বের হতে ধরলাম, তখনই মায়া পিছন থেকে এসে আমায় জড়িয়েও ধরে কান্না করে দিল। আকাশ, আমায় একটা বারের জন্য ক্ষমা করে দাও না প্লিজ। মায়া প্লিজ আমায় ছাড়ো, তোমার সাথে আমার আর কোনো কিছু নেই, সো নিজের রাস্তা মাপো। না, আমি তোমায় ছাড়বো না। আমি সত্যিই ভুলছিলাম আকাশ। এখন আমার সামনে সব কিছুই ক্লিয়ার। আমি আর কাউকে চাই না, আমি তোমাকেই চাই। কিন্তু আমার তোমাকে চাই না। প্রিন্সিপাল স্যার তার মেয়ের সাথে আমার বিয়ের কথা পাকা করতে আমার মায়ের কাছে যাবে। আমার মা যদি রাজি হয় তাহলে আমি তাকেই বিয়ে করে নিব। প্লিজ আকাশ, তুমি এমনটা করো না। আমার খুব কষ্ট হবে আকাশ। তোমায় অন্যের সাথে দেখতে পারবো না আমি। বিশ্বাস করো, আজ যখন আনিকা তোমার পাশে বসে তোমার সাথে হাসাহাসি করছিল, তখন আমার খুব কষ্ট হয়েছে। যেমন কর্ম করেছো তেমনটাই ফল পাচ্ছ তুমি। আর তোমার কষ্ট হলে আমি কি করব? একবার তো বললাম, এই যে তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ, সো এবার নিজের মতন থাকো বলে ঝাটকা দিয়ে মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর মায়াকে রেখে সেখান থেকে চলে এলাম। হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজ জাফরকে দেখতে যাব। হসপিটালে গিয়ে জাফরের সাথে দেখা সাক্ষাৎ করে বাসায় চলে এলাম। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে নিলাম। তারপর অপেক্ষা করতে লাগলাম ছেলেপেলের জন্য। আমার সব কয়টা পুরনো গাড়ি এখানে নিয়ে আসতে বলেছি ছেলেদেরকে ফোন করে। আম্মু এসে শরবত দিয়ে গেল। সোফায় বসে বসে শরবত খাচ্ছিলাম, তখনই দরজার কলিং বেল বেজে উঠল। হয়তো ছেলেপেলেরা গাড়ি নিয়ে এসেছে আমার। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে যা দেখলাম তাতে তো আমার চোখ সোজা কপালে উঠে গেল। মিনিস্টার সাহেব তার মেয়েকে নিয়ে এসেছে আমার বাড়িতে। মেয়ের সাজগোজ দেখে বুঝতে বাকি রইল না যে কেন এসেছেন মিনিস্টার সাহেব। আকাশ ভাই, কি খবর? এই তো মিনিস্টার সাহেব, আল্লাহ রেখেছে। আপনার কি খবর? আমিও আছি মোটামুটি। রাজনীতির মানে অনেকটা ঝামেলা চলছে। সেসব ঝামেলা কাঁধে বয়ে নিয়ে কি পুরোপুরি ভালো থাকা যায়? রাজনীতির ময়দানটাই এমন মিনিস্টার সাহেব। আচ্ছা আসেন, ভিতরে আসেন। আকাশ ভাই, বাড়ি তো সেই দেখে কিনছেন। আরে আর সেই কোথায়? আচ্ছা সেসব বাদ দেন তো, বলেন কেন এসেছেন? আসলে আকাশ ভাই, আমি চাই আমার মেয়েটাকে আপনি বিয়ে করেন। যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আমার ধারণাই সঠিক মিনিস্টার সাহেব। আমি সেসব নিয়ে এখনও ভাবিনি। আর তাছাড়া আমার পরিবারকে গোছাতে আরও অনেকটা সময় লাগবে। ততদিন বিয়ে শাদী করব না। আকাশ ভাই, আপনি না করিয়েন না প্লিজ। আমার মেয়েটা খুব লক্ষ্মী। আশা করি আপনার সাথে তার জোড়াটা অসাধারণ হবে। মিনিস্টার সাহেব, আমি এখন বিয়ে করব না। তবে হ্যাঁ, বাসায় আমার মা বোন আছে। তারা যদি রাজি হয় তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করব। আপনি আমার মায়ের সাথে কথা বলেন, আমি ডাক দিচ্ছি। একটু পর আম্মু আসলো অন্য রুম থেকে। আসলে আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু আপনার ছেলে তো সোজা না করে দিল। তবে হ্যাঁ, আপনি যদি রাজি থাকেন তাহলে নাকি আপনার ছেলে বিয়ের ব্যাপারে ভাববেন। মিনিস্টার সাহেবের মুখে এমন কথা শুনে আম্মু আমার দিকে হা করে তাকিয়ে আছে। আকাশ, ওই রুমে আয় তো বাবা, তোর সাথে একটু কথা আছে। হ্যাঁ মা, এবার বলো। বাবা দেখ, জীবনটা তোর, তাই ডিসিশনটাও তোর। তোর উপরে আমি কোনো ডিসিশন নিব না। আর তাছাড়া কপাল গুনে তোর মতন ছেলে পেয়েছি, কিন্তু তারপরেও তোর উপরে তো আমি চাপিয়ে দিতে পারি না। আর আমার তো তোর জীবন নিয়ে কথা বলার কোনো রাইট নাই। মা, তুমি হয়তো এখনো আমাকে ছেলের নজরে দেখতে পারোনি। না রে বাবা, এমন কিছুই না। আমি জানি মা। আসলে দেখো মা, আমি মায়াকে লাভ করতাম। সে আমার সাথে চিট করেছে, কিন্তু মনের মধ্যে তার জন্য জায়গাটা এখনো রয়ে গেছে। তার উপরে অনেকেই বিয়ের কথা বলছে, কিন্তু আমার এসবে কোনো মতামত নেই। আর অনেক কষ্টের বিনিময়ে মা বোনকে পেয়েছি। তাদের পরিপূর্ণ সুখ দিয়ে নিজের কথা ভাববো। আর তাছাড়া তুমি মা, তুমি চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারো। তোমার সিদ্ধান্ত নিয়ে আমার কোনো আপত্তি নাই। আকাশের কথা শুনে আকাশের মায়ের চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়া শুরু করে। বাবা, জানি না তুই কার গর্ভের সন্তান, তবে এটা বলবো তুই দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান। আর তুই আমার ছেলে। তোকে পেয়ে জীবনের সবচেয়ে বড় পাওয়াটা আমি পেয়েছি। আরে মা, তুমি কান্না করছো কেন? আমি তোমার সন্তান, তোমারই থাকবো। নিজের হাতে মায়ের চোখের পানিগুলো মুছে দিলাম। আম্মু, এবার কি ডিসিশন নিবে বা নিলে সেটা গিয়ে মিনিস্টার সাহেবকে জানাও। চল তুই। মিস্টার সাহেব, আসলে দেখেন, আমি আমার ছেলের বিয়েটি নিয়ে
এখনো ভাবিনি আমার ছেলে বিয়ে আমি এখন দিব না, আরও কিছুটা সময় যাক, তারপর না হয় ওর জন্য বৌমা খুঁজবো। তবে হ্যাঁ, বৌমা খুঁজলে আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য পারফেক্ট কিনা সেটা তখন ভেবে দেখবো। আমার মেয়ের সাথে আকাশের বিয়ে দিলে খুব খুশি হতাম, তবে সমস্যা নেই, আপনারা সময় নিন, পরে না হয়ে জানাবেন। জি, আমি সেটাই বলছি। মিনিস্টার সাহেব চলে গেল। আমি আম্মুকে জড়িয়ে ধরে বসে আছি। বাবা টেনশন করিস না, আমি জানি তোর ভিতরে কি চলছে। তুই কিছুটা দিন সময় নে, পরে না হয় তোর বিয়ের ব্যাপারটা নিয়ে ফোকাস করিস। হ্যাঁ মা, সেটাই করব। দেখি মন মানসিকতা কতদূর কি হয়। তবে এখনো মায়ের জন্য ভালোবাসা ভিতরে পুষে রেখেছি, সেটা হয়তো কোনো দিন মন থেকে যাবে না। যাওয়ার দরকারও নেই, যা আছে মনে থাক, পরে সময়েরটা সময় দেখা যাবে। আম্মু আমায় ভরসা দিচ্ছিল, তখনই ছেলেপেলেরা আমার গাড়ি নিয়ে আসে। আম্মু আজ থেকে ত্রিধাকে বলে দিবে সে যেন গাড়ি ছাড়া চলাফেরা না করে, আর তুমিও গাড়ি ছাড়া চলাচল করবে না। আচ্ছা। আম্মু কাজ করছে, আমি আমার রুমে শুয়ে আছি। মায়ার কথা খুব মনে পড়ছিল। না, ওকে আমি যতই ভালোবাসি না কেন, কিন্তু ওকে আমি কখনোই মাফ করব না। কি থেকে যে কি হয়ে গেল তা ভাবতেও কলিজা মোচড় দিয়ে ওঠে। আজ আমার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। সেই রক্তক্ষরণ যে করেছে তাকে আমি কোনো দিনও মাফ করব না। আর তার আসল গোড়া যে, তাকে তো আমি ছাড়বই না। রোস্টারের কারণে এসব কিছু হয়েছে, তো তাকেই জমের বাড়ি পাঠাবো। জাদুঘরকে ফোন লাগালাম। আকাশ ভাই, কি হালচাল বলেন? হালচাল আর কি বলবো, তবে একটা উপকার করতে হবে আমার, তাহলে হয়তো পুরোপুরি ভালো হবে হালচাল আমার। কি উপকার ভাই? রোস্টারের সাথে তো তোমার ভালো খাতির, তাকে তোমার দেশে আনতে হবে, তার রক্ত পান করব আমি। ভাই, তার আগে আপনাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো। রোস্টার গতকাল আমায় ফোন দিয়েছিল। সে বলল আমি যাতে তার পক্ষে চলে যাই, তার পক্ষে গিয়ে আপনাকে শেষ করি। কিন্তু আমি ভালো মন্দ কিছুই বলিনি, কারণ যার নুন আমি খেয়েছি তার সাথে কোনোদিন এই গুটিবাজি আমি করতে পারবো না। তার মানে রোস্টারও এক দফা আমার সাথে খেলতে চায়? হ্যাঁ ভাই। ওকে, সমস্যা নাই, সে খেলার আগে আমি খেলে দিব। তুমি শুধু তাকে ফুসিয়ে ফাঁসিয়ে দেশে আনো, তারপরে খেলাটা আমার উপর ছেড়ে দাও। ওকে ভাই, আমি রোস্টারের সাথে হাত মিলিয়ে ওকে দেশে আনার ব্যবস্থা করছি। ওকে। তারপর ফোন রেখে দিলাম। ফোন রাখতে না রাখতেই অন্য একটা নাম্বার থেকে ফোন আসে। নাম্বারটা চেক করে দেখি মায়ার নাম্বার। ফোনটা রিসিভ করে, কি জন্য আমায় ফোন দিয়েছ? আকাশ, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো, তোমায় ছাড়া নিজেকে খুব একা একা লাগে। কেন যে তোমার সাথে অমনটা করতে গেলাম, আজ তার ফল ভোগ করতে হচ্ছে আমার। যেরূপ কর্ম করবে সেরূপ ফল তো অবশ্যই পাবে। আকাশ প্লিজ, তোমার দুটো পায়ে পড়ি, আমি শেষবারের মতো একটা সুযোগ ভিক্ষা দাও। শারীরিক কষ্ট পেলে হয়তো মনটাকে বুঝ দিতে পারতাম, কিন্তু এখানে তো মনটাকে কষ্ট দিয়ে পচিয়ে ফেলেছ তুমি। সেই মন তোমার উপরে বসাবো কি করে আমি? আকাশ, আমি ভালোবাসা দিয়ে তোমার মনটাকে আবার আগের ন্যায় করে দিব। তার আর কোনো দরকার নেই। আপাতত যেমন আছি তেমনটাই থাকতে চাই আমি। আর আমার জীবনে তোমার মতন মেয়ের আর কোনো দিন জায়গা হবে না। আকাশ, আমি হাল ছাড়বো না, তোমায় আমি নিজের করেই ছাড়বো। খোদার কাছে দুহাত তুলে তোমায় ভিক্ষা চাইবো, তিনি তো আমায় খালি হাতে ফিরিয়ে দিবেন না। যা করার করো, যে কষ্ট দিয়েছো আমায় সেটা তোমার খোদাও দেখেছে, হয়তো কোনোদিন তোমার দোয়া কবুল হবে না। এবার রাখলাম ফোন বলে মুখের উপরে ফোনটা রেখে দিলাম। সব কিছু থেকে ব্লক করে দিয়েছি তাকে। পরের দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিলাম। আম্মু নাস্তা লাগিয়েছে, সেটা খেয়ে দিয়ে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে শুনি আজ নাকি ক্লাস হবে না। মায়া নাকি আজ কলেজে প্রিন্সিপালের সাথে অনেক হাঙ্গামা করেছে আমার জন্য। আবার আনিকাকে নাকি পিটুনিও দিয়েছে সে। মেজাজটা পুরো বিগড়ে গেল। না, মায়াকে শিক্ষা দেওয়া উচিত। মায়ার খোঁজ করতে লাগলাম। অবশেষে গিয়ে দেখি মায়া ক্লাসরুম বন্ধ করে বসে আছে। মায়া দরজা খোলো। কথা মতন মায়া দরজা খুলে দেয়। কি শুরু করেছো তুমি? হ্যাঁ, প্রিন্সিপালের সাথে নাকি আমাকে নিয়ে হাঙ্গামা করেছো, আবার আনিকাকেও মেরেছো? হ্যাঁ করেছি, কারণ সেই লোক তার মেয়ের সাথে তোমার বিয়ের কথা কেন বলল? আর আনিকাকে মেরেছি, সে তোমার সাথে গতকাল চিপকিয়ে কেন ছিল? সেটা আমার ব্যাপার, তোমার তো এখানে কোনো ফাংশন নেই। নেই মানে অবশ্যই আছে, তুমি শুধু আমার।
তোমাকে আমি আর কারো হতে দিব না। দরকার হয় এর জন্য আরও পদক্ষেপ আমি নিব। তুমি আসলেই মানুষ না মায়া, তোমার মধ্যে মনুষ্যত্বের কোনো কিছুই নেই। তুমি নিজের স্বার্থের জন্য মানুষের খুন করতে পারো, তুমি নিজের ফায়দার জন্য মানুষের মনে আঘাতও দিতে পারো। আজকে যা করলে তারপর তো তোমার উপর থেকে আমার সমস্ত ভালোবাসা উঠে গেছে। যদিও মনে মনে কিছুটা ভালোবাসতাম, আজ সেটাও নেই। আকাশ প্লিজ, তুমি এমনটা করো না। আমি সত্যিই মরে যাব। তোমার জন্যই তো এমনটা করেছি। যাও, মরে যাও, তাও তোমায় আমি কোনো দিন গ্রহণ করব না। মায়া আকাশের এইরূপ কথা শুনে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আজ 1 মাস মায়া ক্লাসে আসে না। মোটামুটি আমিও তাকে ভুলে গেছি। ক্লাসের সবার সাথে মোটামুটি ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমার। মোটামুটি দিনকাল ভালোই কাটছিল। অনেক কয়টা বেস্ট ফ্রেন্ড হয়েছে আমার। হঠাৎ একদিন সকালবেলা আমার এক ক্লাসমেট সাইমা এসে আমায় বলে, আকাশ, তুই কি কিছু জানিস? কি জানবো আমি? মায়া আজ 41 দিন ধরে হসপিটালে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তোর সাথে সেদিন কথা বলে যাওয়ার পর নাকি সে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিল। বাসার কারোর সাথেই নাকি কথা বলতো না, একা একা থাকতো। হুট করে একদিন রাতের বেলা নাকি সুইসাইড করে বসে। সাইমার মুখ থেকে এমন ধরনের কথা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আমার। আমি জানি মায়া আমার জন্য এমন করেছে। যত যাই হোক, ভালো তো বাসি তাকে। কলিজায় এক ভয়ঙ্কর রকমের মোচড় দিল। সাথে সাথে বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়লাম। মনে হচ্ছে যেন কলিজাটা কেউ লবণ দিয়ে কাঁচা চিবিয়ে খাচ্ছে। আকাশ প্লিজ, ভেঙে পড়িস না। সাইমা, আমায় প্লিজ হসপিটালে নিয়ে চল তো। ওকে চল। সাইমার সাথে হসপিটালে চলে গেলাম। হসপিটালে গিয়ে দেখি আলিফ সাহেব কেবিনের সামনে বসে বসে ঝিমাচ্ছে। বুঝতে বাকি রইল না যে সামনের কেবিনেই মায়াকে রাখা হয়েছে। কোনো কথা না বলে সোজা কেবিনে ঢুকে গেলাম। কেবিনে ঢুকে দেখি মায়া শুয়ে আছে, আর তার মুখে মাস্ক লাগানো। মায়ার এই অবস্থা দেখে ভিতরটা যেন ফেটে যাচ্ছিল। এখন আমার কি করা উচিত তা আমি জানি না। তবে হ্যাঁ, মায়াকে আমি কোনোদিন গ্রহণ করব না। তবে তার এই অবস্থার জন্য আমি দায়ী, কিন্তু দায়ীটা তার জন্যই হতে হয়েছে আমাকে। এসব ভাবছিলাম তখনই মায়া আমায় হাতের ইশারায় ডাক দিল। ধীরে ধীরে মায়ার কাছে গেলাম। মায়া, তুমি এমনটা কেন করলে? কোনো উত্তর নাই। মায়া, তুমি এমনটা কেন করলে? তখনই সে কান্না করে দিল। মায়া, এসব পাগলামো কেন করতে গেলে তুমি? মায়া হাতের ইশারায় আকাশকে মুখের মাস্কটা খুলে দিতে বলল। মেয়েটার চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আকাশ, আমায় একটা বার বুকে টেনে নিবে, খুব কষ্ট হচ্ছে আমার। মায়া, আমি পাষাণ নই, কিন্তু বিশ্বাস করো এই বুকে তোমার জন্য আর জায়গা নেই। প্লিজ একটা বার বুকে নাও না। মায়া, আমায় ক্ষমা করো তুমি। আমি তোমায় বুকে নিতে পারবো না। আর তুমি এটা বলো যে তুমি এমনটা কেন করলে? তুমি তো বলেছিলে মরে গেলেও তুমি আমায় গ্রহণ করবে না, তাই মরতে চাইলাম। কিন্তু তোমায় ছাড়া আমার খুব কষ্ট হয়। তুমি যখন অন্য মেয়েদের সাথে কথা বলো তখন মনে হয় যেন আমার কলিজা ছিঁড়ে যাবে। বিশ্বাস করো, আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই মৃত্যুকে বেছে নিয়েছি। মায়া, পাগলামন লিমিট ক্রস করে ফেলেছো তুমি। মরে যাওয়াই সব কিছু সমাধান না। দুনিয়ায় থেকে কিছু করার ট্রাই করো। হ্যাঁ, আমি বেঁচে থাকতে চাই, কিন্তু তোমায় নিয়ে। তুমি বলো, তুমি আমায় ছেড়ে যাবে না? সারা জীবন তুমি আমার হয়ে থাকবে? না হয় কিন্তু কখন কি ঘটিয়ে ফেলবো তা আমি নিজেও জানি না। মায়ার কথা শুনে বুকটা ধুপ ধুপ করছে। মেয়েটা যদি সত্যি কিছু করে বসে, একে তো অসুস্থ, দ্বিতীয়ত যে হারে পাগলামো করছে, আল্লাহ জানে কখন কি ঘটিয়ে বসে। না, তার থেকে ভালো মেয়েটাকে আশ্বাস দেই, তবে সত্যিকারত্বে না। সে সুস্থ হওয়া পর্যন্ত তার পাশে থাকবো। পরে আমি আমার মতন করে সাইড কেটে যাব। আর যাওয়ার আগে এমন কিছু কন্ডিশন দিয়ে যাব, সে আর জীবন নেও এসব করার কথা চিন্তা মাথায় আনবে না। আচ্ছা যাও, তোমায় ছেড়ে যাব না। এটা বলা মাত্রই মায়া আমার হাত শক্ত করে চেপে ধরল। আমি এখন সত্যি সুস্থ হয়ে যাব দেখিও, কারণ আমার বেঁচে থাকার উৎস আমি পেয়ে গেছি। সপ্তাহ 10 দিনের মধ্যে মায়া সুস্থ হয়ে উঠল। তাকে পুরোপুরি ভালোবাসা দিয়ে সুস্থ করে তুললাম। তবে আমার মনে অন্য কিছুই চলছে। এখন শুধু মনের ভাবনাটাকে বাস্তবায়নের পালা। মায়া এখন পুরোপুরি সুস্থ। একটা চিঠি লিখে মায়ার হাতে ধরিয়ে দিলাম। মায়া, আমি যাওয়ার পর এটা তুমি খুলবে। আচ্ছা। আমি চলে এলাম। অন্যদিকে আকাশ যাওয়ার পর মায়া চিঠিটা খুলে। মায়া, আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় দ্বিতীয়বার আর গ্রহণ করতে পারবো না, কারণ তোমাকে নিয়ে আমার ভিতর থেকে সমস্ত ভালোবাসা মরে গেছে। বিন্দু পরিমাণ ভালোবাসা নেই তোমাকে নিয়ে আমার মনে।
অনেক ট্রাই করেছি তোমার সাথে মানিয়ে নেওয়ার, কিন্তু তোমার সেই দিনের কৃতকর্মগুলো চোখের সামনে ভেসে ওঠে শুধু আমার। আর এতদিন তোমায় সুস্থ করার জন্য ভালোবাসার নাটক করেছি। এখন তুমি পুরোপুরি সুস্থ, আমার দায়িত্ব এই পর্যন্তই ছিল। এবার আমি চললাম। আর একটা কথা, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে কোনো দিন আর উল্টাপাল্টা কিছু করবে না তুমি। ভালোবাসার কসম দিলাম তোমাকে। আজ থেকে নিজেকে গুছিয়ে নাও। উপরওয়ালা হয়তো তোমার সাথে আমার জোড়া লিখে রাখেনি, তাই হয়তো তোমার আর আমার মিলন হবে না। তবে যদি উপরওয়ালার লিখনে তোমার আর আমার মিলন থাকে তাহলে অবশ্যই আমি তোমার হব। মাফ করে দিও আমায়। এতদিন তোমার সাথে মিথ্যে নাটক করার জন্য আমি চলে যাচ্ছি অনেক দূরে। হয়তোবা আর কোনো দিন তোমার সাথে আমার দেখা হবে না। তুমি নিজের খেয়াল রেখো মায়া। খোদা হাফেজ। আকাশের চিঠি পড়ে যেন মাথা ভো ভো করে ঘুরতে থাকে। না আকাশ, তুমি এমনটা করতে পারো না আমার সাথে। আমি তোমায় খুব ভালোবাসি আকাশ, প্লিজ এভাবে ফেলে রেখে চলে যেও না। মায়া আবার কান্নায় ভেঙে পড়ে। তখন আকাশের কথা মনে পড়ে। না, সে আমায় ভালো থাকতে বলে গেছে। আজ থেকে আমি ভালোই থাকবো, আর কখনো কাঁদবো না কলিজা তোর জন্য। যা, তুই ভালো থাক। তবে আজ আমি প্রতিজ্ঞা করে নিলাম, হলে হব তোর, না হয় হব না আর কারোর। মায়া আবার কান্নায় ভেঙে পড়ে। তখনই আকাশের কথা মনে হয়। অন্যদিকে আকাশ বাসায় চলে যায়। সে সমস্ত যোগাযোগ অফ করে দিয়েছে মায়ার সাথে। কলেজও পরিবর্তন করে নিয়েছে সে। তবে আকাশের বাসার ঠিকানা মায়া জানে না, তাই আর চাপ নেই। খুব কান্না পাচ্ছে মায়ার জন্য, কিন্তু কি করব, কষ্টটাও যে সে খুব করে দিয়েছে। বুকের ভিতরে এক ধরনের একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে। মনে মনে ঠিক করে নিলাম, আজকের পর আমি আর কোনো দিন কোনো মেয়েকে গ্রহণ করব না। কষ্টের শুরুটা যখন মেয়ের কারণে হয়েছে, তো এই জীবনে কোনো দিন আমি আর মেয়ে জাতিকে গ্রহণ করব না। সারা জীবন সিঙ্গেল থাকবো, বিয়েও করব না। সোফায় শুয়ে শুয়ে চোখের জল ঝরাচ্ছিলাম, তখনই জাদুঘর ফোন দেয়। আকাশ ভাই, রোস্টার দেশে আসছে আর রাতের ফ্লাইটে। আপনি রেডি হয়ে থাকেন তার রক্ত খাওয়ার জন্য। হ্যাঁ, আমি রেডি। মনের যত হিংস্রতা আছে সব আমি রোস্টারের উপরে প্রয়োগ করব। রাতের বেলায় রোস্টার দেশে আসে। আকাশ তো পুরোপুরি রেডি। সে আকাশকে শেষ করে দেশের রাজত্ব করবে। কিন্তু হায়নাটা সে তার শিকার করার জন্য অপেক্ষা করে বসে আছে। সেই খবর রোস্টার জেনে গেছে। জাদুঘর ফোন করে বলল যে রোস্টার দেশের মাটিতে পা রেখেছে। ভিতরের হিংস্র পশুটা জাগ্রত হয়ে গেল। ছেলে পেলে নিয়ে রোস্টারের আড্ডায় চলে গেলাম। আজ রোস্টারের শেষ দিন। সে ভেবেছে হয়তো আমি জানবো না যে সে দেশে এসেছে আমায় মারার জন্য। কিছু সংখ্যক এক্সপার্ট নিয়ে এসে আমায় মেরে দিয়ে চলে যাবে, কিন্তু আমি যে তার কবর খুঁড়ে রেখেছি সেটা হয়তো সে জানে না। এই তোরা এদিকে আয়। হায়নার টিমটাকে ডেকে আনলাম। ভিতরে গিয়ে সব কয়টা রক্ত মাংস চুষে খেয়ে ফেলবি, খালি রোস্টার বাদে। সময় 10 মিনিট। 10 মিনিট পর ভিতরে গিয়ে যেন রোস্টারকে চেয়ারের সাথে বাধা দেখতে পাই। ওকে ভাই। হায়নাগুলো ভেতরে ঢুকে গেল। 5 মিনিটের মাথায় তারা বেরিয়ে আসলো। ভাই, আপনি শুধু রক্ত খাওয়ার জন্য বলেছিলেন, কিন্তু আমরা তাদের হাড্ডি পর্যন্ত ছাড়িনি। সেটা স্বাদও নিয়ে এসেছি। রোস্টার কই? চেয়ারের সাথে বাঁধা। ভিতরে চলে গেলাম, হাতে একটা চাইনিজ কুড়াল। আজ रोस्टरे रोस्ट बनाबो। किरे कामिना, मुझे मरने के लिए आया था? भाई मुझे माफ कर दे। चाइनीज कुड़ालटा दिए सोजा तलपेटे कोप मेरे दिलाम। ये ले, माफ की पहला राउंड, अब माफ की आखिरी राउंड होगा बोलेई गलार रग नामिए दिलाम। तारपर सेखान थेके बेरिये आसलाम। रोस्टारेर खेल खत्म। छेले पेले दिए सब कयटा लाश नदीते भासिए दिलाम। बासाय एसे हाथ मुख धुए शुए पड़ेछि। आम्मुरा सबाई घुम। शुए शुए भाबछि, जा आमार जीवन निये जे छिनिमिनि खेलेछिलो ताके तो शेष करे दिलाम। एबार हयतो शांति मतन थाकते पारबो। किन्तु ना, आमी भूल। पथेर काटाके सरिये दिलेও मायाके निजेर मन थेके सराते पारछिलाम ना। देखते देखते 4 बछर हये गेल। एखोनो माया नामक मानुषटार भालोबासाके मने सपे रेखेछि। हाजार चेष्टा करेও सराते पारलाम ना। অন্য কলেজ থেকে পড়ালেখা শেষ করে নিজের বিজনেস শুরু করলাম। মোটামুটি সাকসেসফুল মানুষ আমি এখন। নিজের জীবনের অ্যাচিভমেন্ট অর্জন করে নিয়েছি। তারপরেও কোথাও না কোথাও যেন মনের মধ্যে একটা শূন্যতা অনুভব করতাম। তবুও মানিয়ে নিয়েছি নিজেকে। একদিন সকালবেলায় নাস্তা করছিলাম, তখনই আম্মু এসে চেঁচামেচি লাগিয়ে দিল। আজ কতদিন ধরে বলছি তোকে বিয়ে করে নিতে, কিন্তু তোর কোনো কথা গায়ে লাগে না। আর কতদিন এভাবে একা একা থাকবি তুই? হ্যাঁ মা, আমি বিয়ে করব না। সেটা বললে তো আর হচ্ছে না।
অনেক শুনেছি তোর কথা। তোকে এটাও বলেছি যে নিজের পছন্দের মেয়ে থাকলে জানাতে, কিন্তু না, তুই তো বিয়েই করবি না। তবে এবার আমি আর থামবো না, তোকে আমি বিয়ে করিয়েই ছাড়বো। আমি আজ মেয়ে দেখে এসেছি, আমার বান্ধবীর মেয়ে, অনেক পর্দাশীল আর লক্ষ্মী একটা মেয়ে। তুই নিজেকে তৈরি কর বিয়ে করার জন্য। মা, বিয়েটা কি করতেই হবে? না করলে হয় না? না, তোর এবার বিয়ে করতেই হবে। এবার তোকে আমি বিয়ে করেই দম নিব। মায়ের জেদের কাছে আর পেরে উঠলাম না। তবে বিশ্বাস, এই মন দিয়ে আর কাউকে ভালোবাসতে পারবো না। ভালোটা আমি একজনকে বেসেছি, সে হচ্ছে মায়া, আর তাকে সারা জীবন আমি ভালোবাসবো। আম্মু যতই জোর করে বিয়ে দিক, তবে ভালোটা আমি মায়াকেই বাসবো। ওকে, তোমাদের যা ভালো মনে হয় করো, আমার আর কিছু বলার নেই। তুই মেয়েকে দেখবি না? না, আমার দেখার প্রয়োজন নেই, তোমরা দেখেছো তাতেই হয়েছে। 1 সপ্তাহ পর আমার বিয়ে ঠিক হয়। মনে পাথর চাপা দিয়ে আম্মুর ঠিক করা মেয়েকে বিয়ে করে নিলাম। অনেকটা কেঁদেছি বিয়ের দিন। যেখানে বিয়ের কথা শুনে মেয়েরা কাঁদে, সেখানে আমি ছেলে হয়ে কেঁদেছি। শত কষ্টের ভিড়ে বিয়েটা করে নিলাম। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, আম্মু এসে জোর করে ভিতরে ঢুকিয়ে দিল। বাসর ঘরে ঢুকে দেখি একটা মেয়ে ঘোমটা মুড়ি দিয়ে বসে আছে মাথায়। আমি ধীর গতিতে হেঁটে খাটে গিয়ে বসলাম। অনেকক্ষণ চুপ করেছিলাম, দেখি মেয়েটা কিছু বলে কিনা, কিন্তু না, মেয়েটা চুপচাপ বসে আসে। তাই নিজে শুরু করলাম, দেখেন আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, আপনাকে কখনো ভালোবাসতে পারবো না আমি। আমার মনে শুধু সেই মেয়েটাই রয়েছে, সেই জায়গা আর কেউ নিতে পারবে না। তখনই মেয়েটা মুখ থেকে ঘোমটা সরিয়ে লাফ দিয়ে আমার বুকের উপরে উঠে বসলো। এই কুত্তা, কি বললি তুই? তুই অন্য মেয়েকে ভালোবাসিস? হ্যাঁ মায়া তুমি? মায়াকে দেখে 1000 ভোল্টের একটা শক খেলাম। মায়া, তুমি এখানে কি করছো? কি করছি মানে? আমি তো তোর বউ। আম্মু তো বলল তিনার কোনো বান্ধবীর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি সেই মেয়ে। তুমি সেই মেয়ে হলে আম্মু যে বলল মেয়ে পর্দা করে। তো আমি কি করি? হ্যাঁ, সেদিন তুমি চলে আসার পর থেকে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ আমার চেহারা দেখেনি। পুরোপুরি আড়াল করে ফেলেছি নিজেকে। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে হলে হব তোর, না হয়তো বা কারোরই না। আর আমার ভরসা ছিল যে আল্লাহ আমায় কখনো খালি হাতে ফেরাবে না। 4 বছরে কয়েক লক্ষ বার খোদার কাছে তোমায় চেয়েছি, তো খোদা আমায় নিরাশ করবে কেন? মায়া, আমার না বিশ্বাস হচ্ছে না। সত্যি? একে তো তোমায় আমি বিয়ে করেছি, দ্বিতীয়ত তোমার এই পরিবর্তন। সবটার পেছনেই তোমার অবদান রয়েছে। সেদিন তুমি ছেড়ে না এলে হয়তো আমি সেই মায়েই রয়ে যেতাম, কিন্তু না, তুমি ছেড়ে আসায় আল্লাহকে আমি চিনেছি। ধন্যবাদ তোমাকে। আর একটা কথা, আমায় কি এখনো তোমার গ্রহণ করতে অসুবিধা হবে? না, কখনোই না, বলে ঠুস করে টান দিয়ে মায়াকে নিজের বুকে নিয়ে নিলাম। মায়া, তোমায় নিয়ে আর একটা অভিযোগও আমার মনে নাই, কারণ তোমার এই পরিবর্তন আমার ভিতরের রক্তক্ষরণটাকে দূর করে দিয়েছে। আমার এমন মায়াকে দরকার ছিল। হয়েছে, বাদ দাও এখন সব পুরনো কথা, নতুন করে শুরু করব আমরা। আচ্ছা, বাদ দিলাম, কিন্তু একটা কথা বলো তো, আম্মু আমায় ওনার বান্ধবীর মেয়ের কথা কেন বলল? কারণ এটা আমাদের প্ল্যান ছিল। তুমি কি ভেবেছো তুমি আমায় ছেড়ে চলে আসবা আর আমি তোমার খোঁজ নেব না? সেটা ভেবে থাকলে একদম ভুল করেছো। তুমি ছেড়ে আসার পর তোমার আম্মুর সাথে আমি যোগাযোগ করি, তারপর তিনি আমায় একটা রাস্তা দেখিয়ে দেয়। আমি সেই মোতাবেক আমল করি, নিজেকে পরিবর্তন করে ফেলি। আমি চাইলে তোমার সামনে আসতে পারতাম, কিন্তু তুমিও আমার জন্য বেগানা পুরুষ ছিলে, তাই আর সামনে আসিনি। নিজেকে কন্ট্রোল করে রেখেছি, তবে শেষমেশ তোমায় নিজের করেই পেয়েছি। এখন যত খুশি তোমায় আমি দেখতে পাবো। মায়ার কথা শুনে নিজের নামটাই যেন ভেঙে মাথায় পড়লো মতন অবস্থা। বাপরে বাপ, তুমি মেয়ে না অন্য কিছু? আমি তোমার বউ। মায়াকে নতুন রূপে পেয়ে কি যে খুশি লাগছে, তো কাউকে বলে বোঝাতে পারবো না। খুশিতে মায়ার ঠোঁটে চুমু বসিয়ে দিলাম। এই কি করছো? কি করছি আবার? আদর করছি। না, এখন কোনো আদর ফাদর চলবে না। যাও, কি ওযু করে আসো, দুজনে একসাথে মিলে নামাজ পড়বো, পরে যা ইচ্ছে হয় করিও। সত্যি তো? যে নামাজ শেষ করে যা ইচ্ছে হয় করব? খুশিতে এক লাফ দিয়ে অজু করতে চলে গেলাম। অজু করে এসে দুজনে মিলে নামাজ পড়ে নিলাম। পরে পরে আর কি, পরে বহু কিছু যা আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগে। আর পাঠকগুলোও সেই মার্কা, গল্পের সব কিছু শুনতে চাই। একটু শরম লজ্জা যদি থাকতো। যান, ভাঙেন সব কয়টা, আপনাদের লজ্জা না করলেও আমার করতেছে। সমাপ্তি।